ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এর আগের ভিডিওগুলোতে তোমরা 1 থেকে 40 পর্যন্ত অঙ্কের সলভ দেখেছো। আজ 41 থেকে আমরা সলভ করছি। এ এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? দেখো এখানে কম্পেয়ার যখন করা হবে যে দুজন বা তিনজনের মধ্যে, দেখো এ থেকে বি কম, বি থেকে আবার সি কম, এরকম যখন একজনের সঙ্গে আরেকজন কম্পেয়ার করব তখন আমরা এইভাবে অঙ্ক করতে পারি খুব ইজিলি, যে উল্টো করে করো। তুমি সি, তারপরে বি, তারপরে এ, ঠিক আছে? তুমি ধরে নাও সিটাকে তুমি ধরে নিলাম আমি 100। এখন দেখো আমি এই উল্টো দিক থেকে, এই দাড়ির উল্টো দিক থেকে আমরা ব্যাক করে যাচ্ছি, যে বি এর আয় সি এর থেকে 20% কম। তাহলে সি যদি 100 হয় তাহলে বি কত হবে? 20% কম মানে 20 টাকা কম। তার মানে বি হবে তোমার কত? 20 টাকা কম মানে 80 টাকা। নেক্সট চলো, বলছে এই লাইনটা এবার উল্টো করে পড়ো। এ এর আয় বি এর থেকে 10% কম। তাহলে বি ছিল তো 80, 80-র 10% কত হবে? 80-র 10% হবে 8 টাকা, তাই তো? তুমি ক্যালকুলেট করো, 80-র 10%, তাহলে নিচে দুটো আর উপরে দুটো শূন্য আছে, তাহলে 8 টাকা কম হবে। তাহলে এ বি এর থেকে 8 টাকা কম, তাহলে 80 থেকে 8 টাকা বাদ দিলে কত হবে? এর থেকে 8 টাকা বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 72 টাকা। তাহলে এ হলো 72 টাকা। এখন বলছে যে সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? তাহলে যেটা আমি সি 100 ধরেছিলাম সেটা বলছে 200, তাহলে বলছে এ এর আয় কত? তাহলে দেখো 200টা এই 100-র দ্বিগুণ না? তাহলে এ ছিল 72, তাহলে 72-এর দ্বিগুণ কত? 144। তাহলে সঠিক অ্যান্সার হবে এ এর আয় 144 টাকা। অপশান সি হবে সঠিক অ্যান্সার। এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায় তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো আমরা এই ধরনের অঙ্কগুলো বলেছিলাম কি IES এইভাবে করতে, IES, ইনকাম, এক্সপেন্স, সেভিং, ঠিক আছে? সেভিংস তার মানে আয় মানে ইনকাম, মানে আয় হলো, ই মানে এক্সপেন্স মানে খরচ, আর এস ফর সেভিংস মানে সঞ্চয়। তাহলে বলছে এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। আমি ধরে নিলাম তিনি ইনকাম করেন 100 টাকা, তাহলে 20% সঞ্চয় করে মানে 20 টাকা সঞ্চয় করে, তাহলে 80 টাকা কিন্তু সে খরচ করে। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পায় মানে আগে 100 টাকা ছিল, এখন কত হবে? 110 টাকা, ঠিক আছে? তো বলছে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো সে 110 টাকা যদি হয় তবুও সে কিন্তু প্রতি বছর তার আয়ের 20%ই সঞ্চয় করে। তাহলে সে 110 টাকা আয় করতো, তার 20% যদি সঞ্চয় করে, 110-এর 20% করলে কত হবে? দেখো 110-এর 20% সঞ্চয় করছে, তাহলে দুটো শূন্যর উপরে দুটো শূন্য কাটা মানে 22 টাকা হবে। তাহলে 110 টাকা সে ইনকাম করলো আর 22 টাকা সে সঞ্চয় করলো, ঠিক আছে? তার আয় শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো এখানে এক্সপেন্স ক্যালকুলেট না করলেও হবে। সে আগে 20 টাকা সঞ্চয় করতো, এখন 22 টাকা সঞ্চয় করছে। ক টাকা বাড়লো? 2 টাকা বেড়েছে না? এই যে 2 টাকা বেড়েছে, কত টাকার উপরে বেড়েছে? আগে ছিল 20 টাকা, 20 টাকার উপরে বেড়েছে, তাহলে 2/20 ইন্টু 100, তাহলে 0 কাটো, 2 কাটো, 10% বৃদ্ধি পেয়েছে। 10% মানে অপশান বি হবে সঠিক অ্যান্সার। আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12.5% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল? দেখো আমরা x + y + xy/100 ধরে করতে পারি, যে x + y + xy কি 100, এটা ধরে করতে পারি। x মানে কত? 15% বৃদ্ধি, তাহলে +15, ঠিক আছে? আচ্ছা, প্রস্থ কত? 12.5% হ্রাস, তাহলে 12.5, প্লাস মাইনাসে মাইনাস 15 ইন্টু 12.5 বাই কত? ফর্মুলা 100। 12.5কে 100 দিয়ে কাটলে এটা 8 হবে, ঠিক আছে? কেননা 12.5% মানে 1/8। 15 থেকে 12.5 বাদ গেলে কত হয়? 2.5, 2.5 মাইনাস 15/8। তাহলে এটাকে যদি লসগু নিয়ে নাও, তুমি এখান থেকে 8 লসগু নিয়ে নাও। 8 লসগু নিলে কত হচ্ছে? দেখো 8 দুগুণী 16, 16 আর 4 20, তার মানে 20 মাইনাস কত? 15, ঠিক আছে? কোনোখানি গুণ করো, দেখো 8 দুগুণী 16 আর 0.5-এর সঙ্গে গুণ করলে 8-এর অর্ধেক হয়ে যাবে, তাহলে 16 আর 4-এ 20 হয়, তাহলে 20 থেকে 15 বাদ মানে কত হলো? 5, 5/8, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে 1/8 মানে 12.5, তাহলে এটাকে তুমি 5 ইন্টু 1/8 ভাবতে পারো। তাহলে 5 ইন্টু 1/8 মানে 12.5 মানে 12.5, তাহলে 12.5কে তুমি 5 দিয়ে গুণ করো, তাহলে দেখো 5-12 60 হবে। 60 আর তোমার বাড়বে কত? তোমার আরও বাড়বে তোমার হচ্ছে 2.5, তাহলে 625, তার আগে এক ঘর আগে দশমিক। আর যদি তুমি পার্সেন্টেজ করো
তাহলে আরও 2 ঘর আগে দশমিক চলে আসবে, এরকম জায়গায় আসবে দশমিক। ঠিক আছে, তার মানে 625 এত পার্সেন্ট কিন্তু বৃদ্ধি। অপশান হবে কি? অপশান ডি হবে সঠিক অ্যান্সার, অপশান ডি। গমের দাম 20% কমে যাওয়ায় 1200 টাকায় 4 কেজি বেশি গম পাওয়া যায়। দাম কমান পরে 1 কেজি গমের দাম কত? দেখো এই কোশ্চেনটা খুব ভিভিআই কোশ্চেন, ঠিক আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেনটা। এখানে যেটা বললো দেখো, এখানে আমরা জানি যে দামের সাথে পরিমাণের কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। দামের সাথে পরিমাণ কিন্তু ব্যস্ত সম্পর্ক। তার মানে দাম যদি বাড়ে পরিমাণে কিন্তু আমরা কম পাই, তাই তো? দাম বাড়লে পরিমাণে আমরা কম পাবো কোয়ান্টিটিতে, ঠিক আছে। প্রাইস যদি বাড়ে তাহলে কোয়ান্টিটিতে কী পাবো? কম পাবো। তার মানে ইনভার্স রিলেশন, একটা ব্যস্ত সম্পর্ক। এখানে দেখো বলছে গমের দাম 20% কমে গেছে, তার মানে এটা আগে আর বর্তমানে আমরা লিখে নিচ্ছি এখানটায়, যে আগে কী পরিমাণ দাম ছিল আর বর্তমানে কী পরিমাণ দাম হয়েছে বর্তমানে, ঠিক আছে, বর্তমানে। দেখো আমি ধরে নিচ্ছি প্রাইস দিয়ে, প্রথমে মূল্য দিয়ে দিচ্ছি। মূল্য কী আছে? 20% কম, তার মানে 20% মানে কত? 20% মানে 1/5। তার মানে আগে যদি 5 টাকা থাকে, এখন কী হয়েছে? 1 টাকা কমেছে, কম বলেছে, তাহলে 1 টাকা কমলে এখন বর্তমানে দাম কত হয়েছে? 4 টাকা। তাহলে আমরা কেবলই বললাম দামের ব্যস্ত হবে পরিমাণ, তাহলে পরিমাণটা কী হবে? পরিমাণ যদি দেখি, উল্টো করে লিখে দাও, 4টে লেখো এইখানে আর 5টা লেখো এইখানে, উল্টো করে লিখে দাও, এটা হবে 5, কোনাকুনি উল্টো। বলছে 1200 টাকায় 4 কেজি গম বেশি পাওয়া যায়। আচ্ছা দেখো তো আগে থেকে এর ফলে এখন কত কেজি বেশি পাওয়া যাচ্ছে? আগে পেতো 4 কিলো, এখন পাচ্ছে 5 কিলো, তাহলে এখন 1 কিলো বেশি পাচ্ছে না? কিন্তু কোশ্চেনে বলেছে 4 কিলো গম বেশি পাওয়া যায়, তাহলে 4 কিলো গম যদি বেশি পেতে হয় তাহলে কী করতে হবে? দুটোকেই তুমি 4 দিয়ে গুণ করে দাও। তাহলে এটাকে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 4 16 হবে, এটা 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 5 20 হবে। তাহলে দেখো তো আগে 16 কিলো পেতো, এখন 20 কিলো পাচ্ছে, 4 কিলো বেশি পাচ্ছে কি না? 4 কিলো বেশি পাচ্ছে, ঠিক আছে। তাহলে বলছে দাম কমার পরে 1 কেজি গমের দাম কত? দেখো ক টাকায় কিনতো? 1200 টাকায়, তাহলে দাম কমার পরে এখন দাম কত হয়েছে? এই যে 20। তাহলে 1200 টাকায় সে 20 কিলো বর্তমানে পাচ্ছে, তাহলে 1 কিলোর দাম কত? 0 0 কাটো, 2 দিয়ে কাটো, কত হচ্ছে? 60। তাহলে দাম কমার পরে কত দাম হয়েছে এখন? 60 টাকা পার কিলো। অপশান সি হবে সঠিক অ্যান্সার। যদি বলতো দাম কমার আগে কী পরিমাণ, মানে 1 কিলো গমের দাম কত, তাহলে তোমাকে 1200কে কিন্তু 16 দিয়ে ভাগ করতে হতো, ঠিক আছে। আর আগে কী পরিমাণ গম পেতো? আগে পেতো 16 কিলো, এটা 16 কেজি কিন্তু, হ্যাঁ, আগে পেতো 16 কেজি, এখন পাচ্ছে 20 কেজি, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু যে 1 কিলো গমের বর্তমান দাম 60 টাকা পার কেজি। অপশান সি হচ্ছে সঠিক। একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? ধরো 100 বাক্স ছিল একটা, সেই বাক্সে 100% টাকা ছিল, তার থেকে কী করা হলো? 40% তুলে নেওয়া হয়েছে, 40% বাইরে তুলে নিয়েছি। তাহলে 40% যদি বাইরে তুলি তাহলে ভেতরে আছে কত? 60%। এখন যেটা বলছে যে অবশিষ্টের 40% আবার পুনরায় বাক্সটিতে রাখা হয়েছে, এই অবশিষ্ট রয়েছে কত? 60, তার 60-র 40% ক্যালকুলেট করো। 60-র 40% কত হচ্ছে? 24 টাকা, তাই তো? 24 টাকা। এইখান থেকে আবার 24 টাকা বাদ দিতে হচ্ছে, এখান থেকে 24 টাকা তুলে নিয়ে বা 24% তুলে নিয়ে এই 24টা কী করে হলো? আবার ভেতরে রাখা হলো, এর মধ্যে আরও 24 টাকা এক্সট্রা ঢোকালো। তাহলে বাইরে থাকলো কত? দেখো তো, এই 40-এর থেকে 24 টাকা যেহেতু ভিতরে আবার এটা ইনক্লুড করে দেওয়া হয়েছে, তাহলে 40-এর থেকে 24 বাদ দিলে কত হচ্ছে? 16 টাকা বা 16%। এই যে যেটা বাইরে রয়েছে তার মানেই বলেছে তোমার এতে 144 টাকা বাইরে রয়েছে, তাহলে 16 ইউনিটের মান কিন্তু 144। তাহলে 16-র 9 গুণ 144। বলছে প্রথমে বাক্সে কত টাকা ছিল? প্রথমে ছিল 100%, তাহলে 109 গুণ কত হবে? 900 টাকা। তাহলে বাক্সে প্রথমে 900 টাকা ছিল। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীদের মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবনবিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীবনবিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষাই দেয়? মনে করলাম যে এই উভয় পরীক্ষা যেটা দেয় সেটা হচ্ছে 100, তাহলে উভয় পরীক্ষা দিচ্ছে কতজন? আচ্ছা 100 যদি হয়, আমরা এরকম একটা রিলেশন পড়েছিলাম যে এই ধরনের প্রশ্ন যে কিছুজন অঙ্ক, কিছুজন অন্য একটা সাবজেক্ট, আর উভয় বিষয় যদি হয় তখন রিলেশনটা এরকম আসে যে x + y - z, ভেন ডায়াগ্রাম দিয়েও করা যেতে পারে। তাহলে দেখো এখানে 75% অঙ্কে পরীক্ষা দিচ্ছে আর জীবনবিজ্ঞানে দিচ্ছে কত? 55% জীবনবিজ্ঞান। আর উভয় বিষয় যেটা সেটা ধরো 100, ঠিক আছে।
তাহলে 75 এবং 55 যোগ করলে কত হচ্ছে দেখো, এটা 55, 5 5 10, 0 হাতে আমার 1, 7 আর 5 12 আর 1 13, এর থেকে তোমার 100 বাদ। ঠিক আছে, তাহলে উভয় বিষয় বা বোথ সাবজেক্টে কত হলো তুমি দেখো এখান থেকে 30%। ঠিক আছে, তাহলে বলছে মোট পরীক্ষার্থী মানে কতজন পরীক্ষার্থী সেটা পরীক্ষা দিল, মোট পরীক্ষা ছিল কত পরীক্ষার্থী 1500 জন, 1500 জন, এর মধ্যে 30% ছাত্র উভয় বিষয়ে পরীক্ষা দেয়। তাহলে 1500 30% তুমি ক্যালকুলেট করো। তাহলে 1500 30% করলে কত হচ্ছে দেখো, দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কাটা, 3 15 45 আর একটা শূন্য, 450 জন কিন্তু উভয় বিষয়ে পরীক্ষা দেয়। অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত ছিল? ধরে নিচ্ছি মোট যাত্রী সংখ্যা ছিল তোমার এক্স জন। তাহলে এক্স জন যদি মোট যাত্রী থাকে তার মধ্যে একদম স্পট ডেট বা দুর্ঘটনার সময় ঘটনাস্থলে মারা যায় হচ্ছে 20%। তাহলে 20% যদি মারা যায় তাহলে 80% যাত্রী বেঁচে থাকে। এবার যারা বাঁচলো সেই বাকিদের 10% হাসপাতালে মারা গেল। তাহলে যারা বেঁচে আছে তারা 10% যদি মারা যায় হাসপাতালে তাহলে 90% বেঁচে থাকে, তাই তো? তাহলে এখন বলছে 7200 জন জীবিত আছে, তাহলে এই মানটাই কিন্তু 7200 জন। 0 0 কাটো এখান থেকে উপর নিচে, 0 0 কাটলাম। 8 নং 72, তাহলে উপরে 72ই আছে, দুটো শূন্য। তাহলে এক্স ইকুয়াল টু কত, এখানে ছিল 100, এখানে আরও দুটো শূন্য আছে, এখানে আরও দুটো শূন্য বসিয়ে দাও। সঠিক অ্যান্সার হবে অপশান বি 10,000 জন। কোনো গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা। যদি 4320 জন পুরুষ স্বাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? ঠিক আছে, যে গ্রামের মোট লোক সংখ্যা কত, দেখো কতজন পুরুষ স্বাক্ষর সেটা কিন্তু বলে দিচ্ছে। মোট লোক সংখ্যা আমি ধরে নিচ্ছি যে 100% মোট লোক, এর মধ্যে 60% নিরক্ষর, তাহলে নিরক্ষর কত, নিরক্ষর বলে দিচ্ছে, নিরক্ষর যে 60%, তাহলে স্বাক্ষর কত হচ্ছে, স্বাক্ষর যারা শিক্ষিত স্বাক্ষর হচ্ছে তোমার তাহলে 40%। বলছে সাক্ষরদের 28% মহিলা আর 4320 জন হচ্ছে পুরুষ। আচ্ছা 28% যদি মহিলা হয় তাহলে এর মধ্যে পুরুষ কতজন? তাহলে এখান থেকে এই যে পুরুষ যতজন সাক্ষরদের মধ্যে বলেছে পুরুষ, তাহলে এখান থেকে তুমি পুরুষ পেয়ে যাবে না এর মধ্যে 28-এর। তাহলে এই যে 40 আছে, 40-এর তুমি 72% বের করো, কারণ মহিলা তো 28%, তাহলে এখান থেকে আমি পুরুষ পাবো 72%, তাহলে এই 72% এটা। তাহলে 0 0 কাটো এটাকে। আচ্ছা তাহলে মোট লোক সংখ্যা বের করতে হবে। তাহলে এইটাকেই ধরে তুমি ক্যালকুলেট যদি করো দেখো, আচ্ছা এটাকে ধরে তুমি 4 ইন্টু 72%, তাই তো 72%, এইটার মান দেওয়া আছে 4320। আচ্ছা এখন তোমাকে মোট লোক সংখ্যা বের করতে হবে, না 100% বের করতে হবে। তুমি 4 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো তো, 4 অক্ষে 4, 0, 4 8 32, 0, 1080 জন। আচ্ছা এখানে দেখো তুমি 100% বের করো, তাহলে 1% মানে কত হবে 1080 বাই 72, আর 100% মানে কত হবে ইন্টু 100। ঠিক আছে, আচ্ছা এটা ছোটো করলে কত হলো দেখো 36, আর এটা ছোটো করলে কত হচ্ছে 54, 54 0, 540। আচ্ছা 18 দিয়ে কাটো, 18 দুগুণে 36, 3 18 54 30, 2 দিয়ে কাটলে 15, তার মানে 15, তারপর আরও দুটো শূন্য। আচ্ছা দুটো শূন্য, এখানে একটা শূন্য বাড়বে কোনো এক জায়গায়, আচ্ছা এখানে একটা শূন্য ছিল, তাহলে এখানে যেমন 15,000। মোট লোক সংখ্যা কত হবে, মোট লোক সংখ্যা ছিল তোমার 15,000 লোক। ঠিক আছে, শূন্য দেখো একটা কম বেশি আছে হয়তো এখানে শূন্য, তাহলে মোট 15,000, কোনো 15 ছাড়া অপশানও কোনো জায়গায় কিছু নেই, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, 80% অঙ্কে পাশ করে, 10% উভয় বিষয়ে ফেল করে। আচ্ছা প্রথমে এগুলো পাস ছিল, এটা কিন্তু লাস্টে ফেল বলে দিয়েছে। বাকি 100 যদি 144 জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, আর এখানে বলে দিচ্ছে এটা কিন্তু পাসই বলেছে। ঠিক আছে, তাহলে তুমি পাস ধরে ক্যালকুলেট করতে পারো অথবা ফেল ধরে ক্যালকুলেট করতে পারো, যে কোনো একটা। তাহলে এখানে 70% কী আছে, পাস, তাহলে 70% যদি পাস করে, বাকি কি বলছে অঙ্কে পাস করছে কত 80 জন, আর 10% ফেল করে, তাহলে 10% ফেল করলে পাস করে কত 90, তাহলে এখানে টোটাল পাসের ক্যান্ডিডেট পেয়ে যাচ্ছি। তাহলে এখানে হলো 150 থেকে 90 বাদ, তাহলে পাস হলো কত 60%। ঠিক আছে, মোট পরীক্ষা যদি 60% তোমার পাস করে, এই যে 60% পাস,
60% পাস, এটার মানে কিন্তু 144। তাহলে এখানে 1% মানে কত হবে? বাই 60। বলছে মোট পরীক্ষার্থী কত? মোট পরীক্ষার্থী তো 100%, তাহলে এর 100% বের করলে অঙ্ক হয়ে যাবে। 0 0 কাটো, 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 6 দুগুণি 12, 24 থাকছে, 4 6 24, তাহলে 2 4 0, 240 জন মোট পরীক্ষার্থী। অপশান সি হবে সঠিক। একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না? তাহলে দেখো কতজন উভয় খাবার খায় না তোমাকে বের করতে হবে। তাহলে উভয় খাবার খায় না, তাহলে খায় নাটা প্রথমে আমরা ক্যালকুলেট করছি। দেখো 60% লোক নিরামিষ খায়, তাহলে 60% যদি নিরামিষ খায় তাহলে খায় না কত? তোমার 40%। আচ্ছা 30% লোক আমিষ খায়, তাহলে খায় না কত? 70%। এই দুটো যোগ হবে। আর 15% উভয় বিষয়ে খাবার খায়, তাহলে খায় না কত? 85। ঠিক আছে, প্রথমে আমি বিয়োগ করে দিচ্ছি সবগুলো। তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে 110, তার থেকে 85 বাদ, তাহলে কত হলো? এদিকে 15 আর 10, 25% কিন্তু উভয় খাবার খায় না। তাহলে মোট যে লোক রয়েছে 96 জন, সেই 96-এর 25% বের করো যারা খায় না, এটা 25%। তাহলে এটা কাটলে কত হবে? 4 4 দিয়ে কাটো, 24। তাহলে উভয় খাবার খায় না, যে হোটেলে যতজন লোক রয়েছে মাত্র 24 জন কিন্তু উভয় খাবার খায় না। অপশান বি হবে সঠিক। এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে তার আয় কত টাকা? মনে করলাম তার আয় ছিল এক্স টাকা, তার আয় কত? এক্স টাকা। তাহলে সেই আয়ের কি বলছে? 20% তার বড় ছেলেকে দেন। তাহলে 20% যদি বড় ছেলেকে দেন তাহলে তার হাতে থাকছে কত? তার হাতে থাকছে হচ্ছে তোমার 80%, তার মানে 80/100। বাকি যে অর্থ রয়েছে সেই অর্থের 30% ছোটো ছেলেকে দেন, তাহলে 30% যদি ছোটো ছেলেকে দেন তার হাতে থাকছে কত? আর 70%। যে টাকাটা এখন থাকলো হাতে, সেই টাকার 10% আবার দান করেন, তাহলে 10% যদি দান করেন তার হাতে আছে কত? 90%। এবার সব বাচ্চা দিয়ে এখন বলছে তার হাতে রয়েছে 10,080 টাকা, তাহলে এই পরিমাণটাই কিন্তু 10,080 টাকা। এখান থেকে তোমাকে এক্স ক্যালকুলেট করতে হবে। তুমি উপর নিচে 0 0 কেটে দাও, এটা কাটো। আচ্ছা এখানে আর কিছু কাটছে দেখো, 9 দিয়ে কাটলে 9 দিয়ে কেটে যাচ্ছে দেখো, 9 দিয়ে কাটলে 9 অক্ষে 9, 10 থাকলো, 9 অক্ষে 9, 2 হলো, তাহলে 9 দুগুণি 18, একটা 0। ঠিক আছে। আচ্ছা আর কিছু কাটছে দেখো, 7 দিয়ে যদি কাটি, 7 দিয়ে কাটলে 7 অক্ষে 7, 7 4, আর 7 দিয়ে কাটছে, 7 দিয়ে কাটো, 7 অক্ষে 7, তোমার 4 থাকলো, 42, 6 7 42, 160। 8 দিয়ে কাটো, 8 দুগুণি 16, তার মানে 20। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো? 20। তারপরে দেখো 1 2 3 শূন্য আছে, 1 2 3, মানে অপশান ডি হবে সঠিক, 20,000 টাকা। তাহলে তার আয় হচ্ছে মাসে 20,000 টাকা মাত্র। অপশান ডি হবে সঠিক। এক ছাত্র 32 নম্বর পেয়ে 12 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 42 নম্বর পেয়ে 28 নম্বরের জন্য পাস করে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? দেখো 32 নম্বর পেয়েছে, 32% নম্বর পেয়েছে, 12 নম্বরের জন্য ফেল করলো, তাহলে এই 12 নম্বর যদি সে পেত তাহলে কিন্তু সে পাস করতো। অপর একজন ছাত্র 42% নম্বর পেয়েছে, সে 28 নম্বর কী হয়েছে জন্য পাস করেছে, মানে 28 নম্বর সে বেশি পেয়েছে, তার 28 নম্বর কম হলে সে কী করতো? সেই পাস মার্কসটা আসতো তার। তাহলে এই দুটো কিন্তু সমান। তাহলে এখন এটা যদি কম্পেয়ার করি, দেখো 42-এর থেকে তুমি 32 বাদ দাও, মানে উপাসে নিয়ে চলে যাচ্ছি, 10 আসবে, 10%, 28টা পাশে নিয়ে চলে আসলে কত হচ্ছে? 40। বলছে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? পরীক্ষায় সর্বোচ্চ নম্বর তো একজন মানুষ 100% নাম্বার পেতে পারে, তাহলে 100% মানে কত হবে? তাহলে সেমভাবে 10-এর, এটা হচ্ছে 10 গুণ, এটা 10 গুণ, তাহলে 40-এরও 10 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 400। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর হচ্ছে 400। অপশান বি হবে সঠিক। রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা হলে তার মাসিক আয় কত টাকা? দেখো সে কী করছে? মোট খরচ করলো কত? দেখো তো মোট খরচ, টোটাল এক্সপেন্স কত হচ্ছে? মোট খরচ দেখো, মোট যে খরচ করলো সে, সেই খরচের পরিমাণটা কত হচ্ছে? প্রথমে 40% সে খাবারের জন্য খরচ করলো, 40%,
বাড়ি ভাড়ার জন্য কত 20%, এটা। তারপরে সে বিনোদনের জন্য এন্টারটেনমেন্টের জন্য কত খরচ করলো 10%, হাত খরচের জন্য কত খরচ করেছে আরও 10%, ঠিক আছে। তাহলে মোট যদি আমরা ক্যালকুলেট করি, দেখো 40 আর 10 60 70 80, সে কিন্তু 80% কিন্তু খরচ করেই ফেলেছে। তাহলে তার থাকলো কত হাতে, তার হাতে থাকছে মাত্র 20%। তাহলে তার যা আয়, তার হাতে রয়েছে কত সঞ্চয় 1500 টাকা। এই 1500 টাকার উল্টো করে যদি ক্যালকুলেট করি যে তার মাসিক আয় কত, তার মাসিক আয় যদি X টাকা থাকে, তার মাত্র 20% সে সঞ্চয় করে কিন্তু 20%। তাহলে তার সঞ্চয় রয়েছে কত 1500 টাকা, এটা। তাহলে এখানে 0 0 কাটো, এটা কাটলে 5 আসছে। তাহলে X = কত 5 15 75, তারপরে দুটো শূন্য, 7500 টাকা তার মোট আয়। অপশান 7500 টাকা, অপশান বি হবে সঠিক। এ এর 90% ইকুয়াল টু বি এর 30% এবং বি এ এর X% হলে X এর মান কত? এই ধরনের কোশ্চেনে আমরা বলেছিলাম এর থাকা মানে গুণ, এরকম এর মানে হচ্ছে গুণ আছে। তাহলে এ এর 90%, তাহলে এ ইন্টু 90/100 ইকুয়াল টু বি এর 30%, এর মানে কি গুণ, তাহলে বি এর মানে গুণ 30/100। তাহলে নিচে 100 100 করে দাও, উপরে 0 0 কাটো, 3 দিয়ে কাটো, 3 3 9। তো বলছে বি এ এর X%, তাহলে বি থাকছে কত দেখো তো, বি থাকছে এ এর মানে গুণ কত 3 গুণ, তাহলে 3 1 গুণ যদি 100 হয়, তাহলে 3 মানে কত হবে 3 মানে 300, অপশান বি হবে সঠিক। চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? আমরা প্রথমেই বলেছি যে দাম বা মূল্যের সাথে পরিমাণের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তার মানে আগে আর বর্তমানে আমরা লিখতে বলেছিলাম এইভাবে, আগে এবং বর্তমানে, ঠিক আছে। প্র্যাকটিস করার সময় এগুলো কিছু লিখতে হবে না। দেখো এখানে বলেছে 20% দাম কমে গেছে, তার মানে দাম যদি আমরা দেখি 20% মানে কত 1/5। তার আগে 5 টাকা থাকলে এখন দাম কী হয়েছে 1 টাকা কমেছে, তার মানে 4 টাকা হয়েছে। ঠিক এর উল্টো করে লিখে দাও এটাকে, তাহলে আমরা পরিমাণ পেয়ে যাব। উল্টো করে লিখলে আমরা পরিমাণ পেয়ে যাব, যে 4টে এখানে লিখে দাও কোনাকুনি গুণ, আর 5 লেখো এইখানটায়, এখানে চলে আসলো। তাহলে কী বলেছে, আগে 5 কেজি চিনি বেশি পাওয়া যায় দাম কমে যাওয়ার পরে, কিন্তু এখানে ক কেজি বেশি পাচ্ছে, আগে ছিল 4 কিলো, এখন পাচ্ছে 5 কিলো, 1 কিলো বেশি পাচ্ছে। কিন্তু কোশ্চেনে বলেছে 5 কিলো বেশি পাচ্ছে, তাহলে দুটোকেই 5 দিয়ে গুণ করে দাও। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 5 20, এটাকে 5 দিয়ে গুণ করো, তাহলে 5 5 25। দেখো আগে পেতো 20 কিলো, এখন পাচ্ছে কত 25 কিলো, ঠিক আছে। এখানে একটা প্রশ্ন হয়ে যেতে পারে, পূর্বে 1 কিলো চিনির মূল্য কত ছিল? তাহলে আগে 1 কিলো চিনি মানে পূর্বে কত পরিমাণ চিনি পেতো 20 কিলো, কিন্তু কত টাকা চিনি কিনতো 600 টাকার। তাহলে পূর্বে কত কিলো মানে পার কিলো চিনির দাম কত 600/20, মোট 600 টাকা, এবং সে চিনি পেতো 20 কিলো। তাহলে 1 কিলো চিনির দাম হতো কত, 0 0 কাটো, 30 টাকা পার কিলো, 30 টাকা পার কিলো, এইটা ছিল তার দাম। অপশান বি হবে সঠিক। প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? দেখো 3টে সংখ্যা আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তৃতীয় সংখ্যা থেকে বলছে যথাক্রমে প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা, তৃতীয় সংখ্যা আমি ধরে নিলাম 100, এর থেকে প্রথম সংখ্যা কত কম 30% কম। তাহলে তৃতীয় সংখ্যা যদি 100 হয়, প্রথম সংখ্যা যদি 30% কম হয়, তাহলে প্রথম সংখ্যা কত হবে 70। দ্বিতীয় সংখ্যা 37% কম, তাহলে দ্বিতীয় সংখ্যা 37% কম মানে 100 থেকে 37% কম মানে কত 63। বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম, তাহলে এর থেকে দ্বিতীয় সংখ্যাটা কত কম, দেখো 7 কম। তাহলে কত পার্সেন্ট কম যদি বের করতে হয়, এই যে 7 কম কতর মধ্যে 70-এর মধ্যে, তাহলে 7/70 ইন্টু 100, 0 0 কাটো, 7 7 কাটো, কত হচ্ছে 10%। অপশান ডি হবে সঠিক। একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়। মহিলার সংখ্যা হলো, ধরো এটা আমরা অ্যালিগেশন করতে পারি। এখানে দেখো মেল কত আছে, মেল এবং ফিমেল কত আছে। দেখো মেল আছে কত, বলছে মেল পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি, তাহলে এটা 8% বৃদ্ধি, আর মহিলার সংখ্যা কত 10% বৃদ্ধি। কিন্তু ওভারঅল দেখো লোক সংখ্যা ছিল কত, প্রথমে ছিল 15,000, এখন হয়েছে 16,300, তাহলে বেড়েছে কত 1300 জন বেড়েছে। কতর মধ্যে, মোট লোক সংখ্যা ছিল কত 15,000-এর মধ্যে, তাহলে ইন্টু 100, তাহলে ওভারঅল কত বাড়লো আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো 2 শূন্য, উপরে 2 শূন্য কাটা, 0 0 কাটা, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটে 3 5 15, 5 2 10, তাহলে 13 2 26, 26/3,
তাহলে ওভারঅল কিন্তু 26/3% বেড়েছে, 26/3। এখন এই 3 প্রত্যেককে তুমি গুণ করে দাও, ভগ্নাংশ তাহলে আসবে না, তাহলে প্রত্যেক 3টে গুণ করে দিলাম। তাহলে এই 3 কাটা, তাহলে এখানে হয়ে গেল তোমার 24%, এখানে হয়ে গেলো 3 × 30%, আর এখানে হয়ে গেলো কত 26%। এখন কোনাকুনি বিয়োগ করো, 26 থেকে তুমি 24 বাদ দিয়ে দাও, তাহলে 2 হবে, আর 30 থেকে 26 বাদ দাও, তাহলে কত হচ্ছে 4 হবে। তাহলে 2:1 এই হারে কিন্তু লোক সংখ্যা বেড়েছে। তাহলে বলছে মহিলার সংখ্যা হলো, দেখো মোট লোক কত 2 আর 3, তাহলে এই 3 মানে তোমার হচ্ছে 3 মানে তোমার 15,000, 3 মানে কত 15,000। মহিলার সংখ্যা কত, মহিলা কত আছে দেখো 1 আছে, তাহলে 3 যদি 15,000 হয়, তাহলে 3-এর কত হচ্ছে 5 গুণ, তাহলে 3 × 5 = 15, তারপর 3টে শূন্য, তাহলে 1 মানে কত হবে 1-1-1-এরও 5 গুণ, তাহলে তোমার হবে কত 3টে শূন্য, মানে 5,000 হবে, 5,000। অপশান ডি হবে সঠিক। একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত টাকা ছিল? আমি প্রাথমিক মূল্য ধরে নিচ্ছি x টাকা, প্রাথমিক মূল্য x টাকা, তাহলে প্রথমে 20% কমে গেছে, তাহলে 80% আছে, তারপরে 30% বেড়ে গেছে, তার মানে 130 হয়েছে। এখন এইটা বেড়ে দামটা হয়েছে কত 416 টাকা। এটা কেটে দাও, 0 কাটো, উপরে 0 কাটো। আচ্ছা 8 দিয়ে যদি কাটি, দেখো 8 দিয়ে কাটলে 5 × 8 = 40, তাহলে এখানে থাকলো কত 16, মানে 2 হলো, তাহলে 52 হবে, 4-13 52, তাহলে এক্সের মান কত হলো 4, তারপর 2টো শূন্য, অপশান সি হবে সঠিক 400 টাকা। একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? তার বেতন কত আছে দেখো তো, 5,000 টাকা তার বেতন। এই 5,000 টাকার মধ্যে 10% তিনি ব্যাংকে জমা করেছে, তাহলে 10% যদি ব্যাংকে জমা করে, তার হাতে আছে কত, আর 90% হাতে আছে। এই 90% দেওয়ার হাতে থাকা অবস্থায় সে অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিল, এর 4% সে বাড়ি ভাড়া দিয়েছে। তাহলে কত টাকা বাড়ি ভাড়া দিল দেখো, 2টো শূন্য, এখানে 2টো শূন্য কাটা, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 4-5 20 × 9, তাহলে 9 × 2 = 18, 180 টাকা সে বাড়ি ভাড়া দিয়েছে। অপশান সি হবে সঠিক। একটি সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য 323 টাকা, ওই সংখ্যার 62% কত? দেখো 78% এবং কত 59%, এর যে পার্থক্য মানে বিয়োগ, সেটার মান কত বলেছে, এটার মান বলেছে 323। আচ্ছা এটা বাদ দিলে কত হচ্ছে দেখো, 60 হলে 18 হতো, তাহলে এটা 19, এই 19%-এর মান 323 হবে, 323। 1% মানে কত, আর তোমার 62% মানে কত? 1% মানে বাই হচ্ছে তোমার 19, আর 62% বের করতে বলেছে, তাহলে এখান থেকে তুমি 62% বের করে নাও, তাহলে ইন্টু 62%, ঠিক আছে। আচ্ছা 19 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 19 দিয়ে কাটলে এটা 19 × 19, আচ্ছা 19 দিয়ে কাটছে না ডাইরেক্ট, তাহলে 19 × 19, তাহলে থাকলো কতখানে 13, তাহলে 133, তাহলে 7 গুণ আসছে 7, ঠিক আছে, 7 × 19 = 133, তাহলে 17 × কত 62, তাহলে 7 × 2 = 14, 4, লাস্টে একটা 4 হবে, 4 কিন্তু একটাই আছে, অপশান এ হবে সঠিক 1054, ঠিক আছে 1054। এই 7 আর 2 গুণ করো ইউনিট ডিজিটটা, তাহলে লাস্টে 4 আসছে যেহেতু, তাহলে অপশান এটাতেই 4 আছে। তাহলে এই ছিল আজকে থার্ড পার্টের ভিডিও, যেটা আমরা 41 থেকে 60 পর্যন্ত সলভ করলাম। পরবর্তী ভিডিও খুব শীঘ্র আসছে। থ্যাংক ইউ, বাই।